বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে গল্পটি তোমাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি, গল্পটি কিন্তু খুব রোমান্টিক হতে চলেছে। গল্পটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শুনবে, না হলে কিন্তু তোমরা মজা পাবে না, বিনোদন পাবে না। তাই বন্ধুরা, গল্পটি কিন্তু একদম মন প্রাণ দিয়ে কানে হেডফোন লাগিয়ে অবশ্যই একা একা নিঝুম রাতে শুনবে, কারণ গল্পটি অনেক সুন্দর একটি গল্প। আমি একজন মুসলিম পরিবারের বউ, আর আমার স্বামীর শহরে একটা দোকান আছে, বড় একটা প্রতিষ্ঠান। এখানেই একটা হিন্দুর ছেলে ছোটবেলার থেকেই যেন আমার শ্বশুরের স্বামীর দোকানে অনেক বছর কাজ করতে করতে এভাবেই যেন অনেক হ্যান্ডসাম হয়ে উঠেছে। মাঝে সাঝেই আমার এখানে আমার স্বামীর জন্য দুপুরবেলা ভাত নিতে আসে। আর ছেলেটা এখন এত বড় হয়েছে, এত সুন্দর হয়েছে, দেখতে খুবই হ্যান্ডসাম, দেখলে যেন মনটা ভরে যায়। আর এই হিন্দু ছেলের সঙ্গে আমার স্বামী যখন শারীরিকভাবে আমার চাহিদাটা পূরণ করতে পারতো না, কিভাবে তার সঙ্গে সম্পর্কটা গড়ে উঠলো। তাই বন্ধুরা, হিন্দু মুসলিমের সঙ্গে যেভাবে সম্পর্কটা গড়ে উঠেছে, সেই গল্পটাই আজকে তোমাদের মাঝে আমি খুলে বলবো। বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা, আমি চলে যাই আমার মূল গল্পতে। বন্ধুরা, আমি ছোট্ট একটা গ্রামে বসবাস করতাম, কারণ বাবার সংসারে একটা ভারী বোঝা হয়েছিলাম। বয়সটা একটু বেশি হয়ে গিয়েছিল, কারণ আমি দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম স্মার্ট ছিলাম। কারণ শরীর ভর আমার সব কিছু যেন একেবারে জৈবনে সবসময় যেন সব কিছু ভালো ছিল। কিন্তু আমার বাবা আমাকে টাকার অভাবে বিয়ে দিতে পারতো না। তাই একটা ছেলে প্রতিদিন এভাবে আমাদের রাস্তা দিয়ে যেন যেত আর আমার দিকে ফলো করতো। হঠাৎ একদিন বাবাকে বলল, শোনো চাচা, তোমার মেয়েটা কি বিয়ে দিবে না? এভাবে অনেক বড় হয়ে গেছে, বয়সটা হয়ে যাচ্ছে, কিন্তু বয়সটা হলো তোমার মেয়েটা এখনো চেহারা খুবই সুন্দর আছে, অনেক হ্যান্ডসাম। কারণ আমি একটু মোটা সোটা মেয়ে, তো যেন মানুষ আমার দিকে হা করে তাকিয়ে থাকে। আর একটু শরীরে যদি মাংস টাংস হয় না বন্ধুরা, তাহলে মেয়েদের দেখতে ভালো লাগে, কারণ পাতলা মেয়েদের অনেক সময় ভালো লাগে না। তাই ছেলেটি আমার বাবাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিল। এভাবেই যেন কয়েক সপ্তাহের মধ্যে ছেলেটি আমার সঙ্গে এভাবে কাজে ডেকে এনে নিজে নিজে, আমার বাবারা কখনো যৌতুক টৌতুক দিতে পারলো না, ছেলেটি তাতেই রাজি হয়ে গেল। বললো, আমার যৌতুক লাগবে না, আমার শহরে একটা বড় দোকান আছে, প্রতিষ্ঠান আছে, আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমি একটা ভালো মেয়ে চাচ্ছি। তাই আমি গ্রাম থেকে অনেক মানুষের কাছে শুনছি যে আপনার মেয়েটা খুবই সৎ, ভালো, হ্যান্ডসাম, অনেক যেন উঁচু লম্বা আছে, চেহারাটাও সুন্দর, কত সুন্দর আপনার মেয়ে। তাই আমায় আপনার কাছে যৌতুক টাকা পয়সা চাই না। আপনার মেয়েটা আমি যদি বিয়ে করি তাহলে অনেক সুখী থাকবে, আমিও অনেক সুখী থাকবো। আমার বাবাকে অনেক কথা বলে যেন ছেলেটির সঙ্গে অবশেষে বন্ধুরা আমার বিয়ে হলো। তারপরে বন্ধুরা, বিয়ের দিন একেবারে সারা দিন যেন আমাকে গ্রামের মানুষ দেখার জন্য একেবারে অস্থির হয়ে আছে। তখন আমি আমার স্বামীকে বললাম, শোনো, এত গ্রামের মানুষ, আমাদের ওইদিকে তো মানুষ বিয়ে থাওয়া করে আসে, কখনো তো এইরকম সবসময় মানুষ এসে বোর এটা ওটা নেড়ে ছেড়ে তো দেখে না। কেউ আসছে মাথার চুল দেখতে, কেউ আসছে ঘুমটা খেলে মুখ দেখতে, কিন্তু কিছু কিছু মানুষ আমাকে দেখে বলছে, তোমার বউটা এত সুন্দর, এত সুন্দর চেহারা কোথায় পেলে? তার বন্ধুরাও এসে যেন অনেক কথা বলছে। তখন আমার স্বামী বলল, আমার ভাগ্য, আমি মাঝে সাঝে ওই রোড গিয়ে যেতাম, আর এই মেয়েটা দেখতাম অনেক সময় আমার চোখে পড়তো। তাই আমি তার বাবাকেই একদিন হুট করে বলে, এই যে আজকে আমি মেয়েটাকে বিয়ে করে আনলাম। বন্ধুরা, এভাবেই আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়ে যেন সারাটা দিন এভাবে মানুষ আমাকে দেখতে দেখতে যেন এক সময় সন্ধ্যা গভীর হয়ে আসলো। আমার বাড়িতে এভাবে শুধু আমার বড় শাশুড়ি এভাবে বিছানায় পড়ে থাকে, কারণ একটা কাজের মুরব্বী মহিলা আছে, সে রান্নাবান্না আমার স্বামীকে করে দিত। আর এদিক থেকে কাজের মেয়েটাও এভাবেই যেন সবসময় আমার শাশুড়ির দেখাশোনা করত। তারপরে বন্ধুরা, এভাবেই যেন যত সময় গেল তত যেন রাতটা গভীর হলো। তখন আমার স্বামীকে আমি বললাম, শোনো, আজকে আমাদের বাসর রাত,
তুমি এভাবে রাত জেগে থেকো না, কারণ শরীরটা খারাপ করবে। কাল সকাল হলে তো তোমাকে দোকানে যাওয়া লাগবে। তখন আমার স্বামী বলল, শোনো, আজকে আমাদের বাসর রাত, দোকান প্রতিষ্ঠানের কথা বলে আমাকে মন ভুলিয়ে দিও না। কারণ আমি তোমাকে বিয়ে করছি, অনেক দিন এভাবে তোমার এলাকা দিয়ে রাস্তা দিয়ে যেতাম, দেখে ফলো করে তোমাকে বিয়ে করছি। তোমাকে খুব ভালো লাগে। আজকে বাসর রাতে কোনো ব্যবসা বাণিজ্যর কথা না, দোকানের কথা নাই। তাই লক্ষ্মীটি বলি কি, তোমার কি চাও? আজকের রাতটা আমাদের জীবনের প্রথম রাত, আর এই রাতের কথা কখনো যেন কেউ কখনো ভুলতে পারে না। তাই তুমি আজকে আমার কাছে যেটা চাবে সেটাই আমি তোমাকে দেব। তখন আমি বললাম, শোনো, তুমি না অনেক ভালো, কারণ আমি এত ভালো ছেলে আমার কপালে যে আসবে, তুমি আমার স্বামী হয়ে আসবে, আমি কখনো বিশ্বাসই করতে পারি না। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু তোমাকেই চাই। তখন এই কথা বলতেই স্বামীটা আমাকে যেন জড়িয়ে ধরলো। তারপরে বন্ধুরা, কারণ স্বামী স্ত্রীর বিষয় অনেক আদর যত্ন যেন, আমি তখন বললাম, শোনো, এখনো তো অনেক রাত হয় নাই, কারণ আশেপাশে আমি নতুন বউ হয়ে এসেছি, দেখো ওখানে অনেক মানুষ কথাটা তো বলছে, কিছু সময় যাক, তারপরে নয় আমরা শুরু করব। তারপরে বন্ধুরা, এভাবেই যেন আস্তে আস্তে লোকজন চলে গেল। রাত প্রায় 12টা বেজে গেল। স্বামী আর যেন আমার জন্য অপেক্ষা করতে পারছে না, কারণ আমার স্বামীটা অনেক হ্যান্ডসাম, একেবারে নাছরবান্দা। মাঝে মাঝেই যেন আমাকে সেটাই জন্য রাজি করছে, কিন্তু আমি তো রাজি হচ্ছি না, কারণ লোকজন না গেলে কীভাবে কোন সময় এসে ওকে ডাক দেয়, কারণ তার বন্ধুরা ঘোরাফেরা করতে ছিল এভাবে রাত্রে। হঠাৎ আমরা যখন লাইটটা অফ করে এভাবেই বিছানায় চলে যাব, তখন তার এক বন্ধু ওঠান থেকে ডাক দিল, দোস্ত, যাই হোক আজ রাতটা কিন্তু সোহাগের রাত, ভাবিক সঙ্গে করে, যাই হোক আজকের রাতটা একটু সাবধানে থাকিস, বিড়াল টিড়াল মারিস না। তখন আমার স্বামী রুমের মধ্যে থেকে বলল, যা এখন চলে যা তো, অনেক রাত হয়েছে, যা। তুই কি না কি বলিস? তখন আমি শুনতে পেয়ে আমার স্বামীকে বললাম, এ আবার কেমন বন্ধ, কি বলছে সব, বিড়াল মারা টারার কথা, বাসর রাতে কিসের বিড়াল, কি মারবে? তখন আমার স্বামী বলল, তুমি বুঝবে না, কারণ আমি তোমাকে আজকের রাতেই কিভাবে বিড়াল মারতে হয় তাই আমি তোমাকে বুঝিয়ে দেব। এই কথা বলেই আমার স্বামী লাইটটা অফ করে দিল। তারপরে বন্ধুরা, এভাবেই যেন আমাকে নিয়ে বিড়াল মারতে লাগলো, যেন রাতে 3বার 4বার এভাবেই বিড়ালটা মারতে লাগলো। তখন আমার স্বামী বলল, ও, এই এই দেখো, এইভাবেই বিড়ালটা মারতে হয়, কারণ আমার বন্ধু যেটা বলেছিল বাসর রাতে বিড়াল মেরো না, এটাকেই বলে বিড়াল মারা। তারপরে বন্ধুরা, এভাবেই যেন আমাকে সারা রাত গল্প শোনালো, আর আমাকে শোয়া গাদরে যেন আমার স্বামীটা আমার জীবনটা ভরে দিল। কারণ আমার একটু বয়সটা বেশি হয়ে গিয়েছিল, সে রাতে 2-3বার এভাবে লাইট অন করছে, আবার লাইটটা বন্ধ করছে, যেন আমার রাতটা সুখের রাতই ছিল, যেন ভোলার রাত না। কিন্তু আমার স্বামীকে আমি ওই রাতে একটা কথা বলেছিলাম, দেখো, কারণ আমি তোমার এখন বউ হয়ে এসেছি, লাইসেন্স করা বউ, কারণ এভাবে তুমি যদি নাছরবান্দার মতো হয়ে রাতে 2-3বার আমার সঙ্গে এভাবে শারীরিক কাজে লিপ্ত হও, তাহলে তোমার শরীরটা ভেঙে যেতে পারে। তাই বলে কি, সবসময় যখন চিরস্থায়ী হয়ে তোমার কাছে এসেছি, তোমার ঘরের বউ, তোমার যখন ইচ্ছা তখন আমার সঙ্গে এভাবে আমাকে আদর যত্ন করো, কিন্তু এই দিনে রাতে এভাবে, দিনে 4বার রাতে 2বার এভাবে করলে তোমার শরীরটা ভেঙে যাবে। আমার স্বামী তখন বলল, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এখন তুমি নতুন অবস্থায় তো, তোমার একটু ভালো লাগছে, আমারও ভালো লাগছে। বন্ধুরা, আমার ভালো লাগলে কি হবে, কিন্তু সে তো আমার স্বামী। কারণ একটা পুরুষ মানুষ যদি দিনে 2-3বার বা রাতে 2-3বার এভাবে থাকে, তাহলে আমার স্বামী, তার দিকে তো তা খেয়াল রাখতে হবে, তাকাতে হবে, নাহলে তো অল্প দিনে সে একেবারে ভেঙে মুচড়ে যাবে। তাই আমার স্বামীকে বোঝানোর পরও এভাবে যেন টানা 1 মাস প্রতি রাতেই যেন এভাবে 2বার 3বার থাকতে লাগলো। সে নাছরবান্দা, কোনো কিছুতেই যেন ছাড় দেয় না। তারপরে বন্ধুরা, এভাবেই প্রতি রাতে আমার স্বামী যখন থাকতো, আর এভাবেই সকাল হলে যেন সে তার নিয়মিত এভাবেই চাবি গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আমার কপালের উপরে একটু আদর সোহাগ করে একটা ভালোবাসার চুমু খেয়ে যেন সে দোকানে যেত। তার একটা কেমন একটা অভ্যাস হয়ে গিয়েছিল। এভাবেই সে রাতে আসলেও একটা কপালে চুমু দিত, এবং সকালে যাওয়ার সময়ও একটা কপালে চুমু দিত। যেন স্বামী স্ত্রীর ভালোবাসাটা অনেক গভীর, আমাকে প্রচণ্ড ভালোবাসতো। কিন্তু হঠাৎ একদিন আমার একটু বেলা হয়ে গেছে ভাত রান্না করতে। এভাবে আমি তখন বললাম, তুমি ভাতটা নিয়ে যাবে না? তখন বললো, হোটেলে টোটেলে খেয়ে নেবো। আমি বললাম, না, হোটেলে খেলে গ্যাস হবে, শরীর খারাপ হবে। তাই বলি কি,
দোকানে তোমার একটা ছেলে আছে শুনতে পাই, ওর নাম শুভ, শুভকে পাঠিয়ে দে ওরা। তখন আমার স্বামী বলল, ঠিক আছে দেখি, যদি সময় পাই তাহলে শুভকে পাঠিয়ে দেব। তখন আমি বললাম, না, হোটেলের জিনিস খাওয়া যাবে না, কারণ হোটেলের জিনিস অনেক সমস্যা আছে, গ্যাস হয়। তুমি 2-4 দিন খেলে পারে তোমাকে নিয়ে আবার আমার ভোগা লাগবে। তাই বন্ধুরা, এভাবেই যেন দুপুর হলো। আমি ফোন দিলাম, তখন সে তাড়াহুড়া করে শুভকে পাঠিয়ে দিল আমার বাড়িতে। ছেলেটি কখনো আসি নাই, কিন্তু আমি শুনতে পেয়েছি বিয়ের পরে সেই ছেলেটি আমার স্বামীর দোকানে কর্মচারী হিসাবে কাজ করে। কিন্তু শুভ আমার হঠাৎ এরকম দুপুরে আমার স্বামীর ভাত নিতে আমার বাড়ি আসলো। ছেলেটি যেন গেট থেকে ঢুকতেই অনেক সুন্দর হ্যান্ডসাম ছেলে। হিন্দু ছেলে যে এত সুন্দর চেহারা হয় আর এত স্মার্ট হয় বন্ধুরা, সামান্য আমার স্বামীর দোকানের একটা কর্মচারী, কিন্তু এত সুন্দর চেহারা, এত ফিগার, যেন আমরা ছোটবেলায় বাবা আমার সঙ্গে পূজা দেখতে যেতাম, যেন পূজার মতনই চেহারা। কিছু কিছু লক্ষ্মী পূজা আছে না, ঠিক অবিকল তাদের মতোই, যেন একেবারে ওই মূর্তির মতোই চেহারা। আমি যেন শুভর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম, আর অবশেষে শুভকে বললাম, আচ্ছা তুমি এ বাড়িতে কী করতে এসেছো? তখন আমাকে বলল, বৌদি, আমি আপনার স্বামীর ভাত নিতে এসেছি, কারণ আপনার স্বামীর দোকানেই আমি থাকি। তখন আমি বললাম, ও তাহলে তুমি শুভ? তখন শুভ বলল, হ্যাঁ আমি শুভ। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি একটু ঘরের মধ্যে উঠে এসেছো। ছেলেটি যেন গুটি গুটি পায়ে আমার ঘরের মধ্যে এভাবেই 2-1 পা করে এগিয়ে আসছে। আমি যেন ছেলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। অনেক হ্যান্ডসাম ছেলে, সুন্দর ছেলে, দেখতে যে লাগছে বন্ধুরা তোমাদের বলে আমি বোঝাতে পারছি না। এভাবেই অবশেষে শুভ আমার ঘরের মধ্যে এসে খাটের উপরে বসলো। তখন আমি শুভকে বললাম, শুভ, তুমি আজ কত বছর আমার স্বামীর দোকানে? তখন শুভ বলল, বৌদি, আমি আজ প্রায় ছোটবেলা থেকেই আপনার স্বামীর দোকানে, কারণ আমার এদিকে বাবা বেঁচে নেই, আর মায়ের সংসারে আমি একাই। তাই আমার বিধবা মাকে দেখার জন্য আমি লেখাপড়া করতে পারি নাই। আমি একটা হিন্দু পরিবারের ছেলে, তাই আপনার স্বামীটা অনেক সুন্দর, ভালো, আমি যখন যেটা চাই সেটা কখনো না করে না। তাই আপনার স্বামীর দোকানে এভাবে ছোটবেলা থেকেই আজ অনেকে দেখেন বড় সড়ো হয়ে গিয়েছি, কত উঁচু লম্বা হয়ে গিয়েছি। আমাকে আপনার স্বামীর দোকানে কত মেয়ে কাস্টমার এসে আমাকে পছন্দ করে, কিন্তু আমি হিন্দু ছেলে বলে অনেক মুসলিম আমাকে পছন্দ করে না। তখন আমি বললাম, শুভ, তোমাকে কেউ পছন্দ করুক আর না করুক, আমার কিন্তু তোমাকে সেই পছন্দ হয়েছে। তখন শুভ বলল, বৌদি। আমি তখন বললাম, না না, আজকের থেকে বৌদি না, তোমাদের ওই ইয়েতে হিন্দুদের সম্প্রদায়ের যেসব ডাকগুলো আছে আমাকে ডেকো না। যেহেতু আমার স্বামীকে তুমি ভাই বলে ডাকো, সেই হিসাবে তুমি আমাকে ভাবি বলেই ডেকো, ঠিক আছে? তখন শুভ বলল, আচ্ছা ভাবি, আজকের থেকে আমি ভাবিই বলবো, যেহেতু আপনি বলে দিলেন ভাবি বলতে, তাই আমি ভাবি বলেই ডাকবো। তখন শুভ আমাকে বলল, শোনো ভাবি, তোমাকে দেখতেও না অনেক সুন্দর, তুমি তো শুধু আমার গল্পই করছো, তুমি এত হ্যান্ডসাম একটা মেয়ে, তুমি যে আমার ভাইয়ের কপালে কিভাবে এলে, আগের থেকে জানলে যে আমি সেটা তোমাকে নাই নিয়ে চলে আসতাম, কারণ আমি তো হিন্দু, তাই আমার আমার বাবা নেই, আমি এতিম একটা ছেলে, আমাকে যেন কেউ ভালোবাসতে চায় না। আর আমার এত সুন্দর চেহারা ছিল, তারপরও কেন মানুষ খালি তাকিয়ে থাকে, যখনই হিন্দুর ছেলে কথা বলে তখনই যেন মুসলমান মেয়েগুলো, না সামান্য একটা হিন্দু ছেলেকে ভালোবাসবো। কিন্তু এই দুনিয়াটা ভাবে এরকম কেন বলেন তো? কারণ সবাই তো এভাবে মানুষ, এক কথায় আমরা তো মানুষ, কিন্তু মানুষে কিভাবে ঘৃণা করে। ছেলেটির কথা শুনে যেন বন্ধুরা আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, আর ছেলেটি এত হ্যান্ডসাম। তখন বললাম, শুভ, ফিরে যে মিষ্টি আছে তোমাকে দেব? তখন শুভ বলল, না আমি মিষ্টি খাই না, আমি শুধু বাড়িতে প্রতিদিন গরুর দুধ এভাবে রোজানি করে এভাবে প্রতিদিন রাতে 1 পোয়া করে দুধ খাই, তাছাড়া অন্য কিছু খাই না। তখন আমি বললাম, ঠিক আছে, ফ্রিজে দুধ আছে, আমি তোমাকে একটু জাল দিয়ে দিই। তখন শুভ বলল, না, এখন যেহেতু ভাইয়ের ভাত নিতে এসছি, অনেক লেট হয়ে যাবে, ভাই তো দুপুরবেলা হয়ে গেছে, খাবার খাবে, তাই আর একদিনই সে খাবো। তখন আমি বললাম, ঠিক আছে, অবশ্যই কিন্তু দুধ খেয়ে যেতে হবে, কারণ তুমি যদি এভাবে না আসো আমার কিন্তু মন খারাপ হবে। তাই বন্ধুরা, আমি ফ্রিজ থেকে দুধ বের করে যেন জাল দেওয়ার কথা বললাম, যে একটু গরম করে দিই, তাহলে শুভ খেয়ে যাবে। কিন্তু ছেলেটা খেলো না। ছেলেটা অবশেষে আমাকে বলল, ভাবি তাহলে আসি,
আমি তখন বললাম, শুভ শোনো, তোমার কি মোবাইল নাম্বার আছে? তখন শুভ যেন বলল, হ্যাঁ আমার একটা বাটন সেট আছে। তখন আমি শুভকে বললাম, ঠিক আছে বাটন ছেটালেই হবে, কারণ কথা তো হয়। তখন শুভ বলল, হ্যাঁ ভাবি কথা হয়, কথা হবে না কেন, কারণ আমি তো সামান্য একটা কর্মচারী, আমি তো টাচ ফোন কেনার অধিকার রাখি না, কারণ আমার মাকে আমার এই সামান্য আপনার দোকানে কাজ করে সংসারটা চালাতে হয়, কারণ আমি ছাড়া মায়ের কেউ নেই। তখন আমি বললাম, তুমি টেনশন করো না, আমি যেহেতু তোমার ফোন নাম্বারটা রেখেই দিলাম, আমি যদি তোমাকে মাঝে সাঝে একটু ফোন দিয়ে ডাকি তাহলে কি দোকান থেকে আসতে পারবা? তখন শুভ বলল, কিভাবে আসবো, কারণ আপনার দোকানে আমি কর্মচারী, ভাই কি আমাকে আসতে দেবে আপনার কথা শুনে? তখন আমি বললাম, শুভ তুমি যে কোনো অজুহাত দেখায় সপ্তাহে বা 15 দিন পর বা মাসে একবার এভাবে যদি আমার কাছে এসে 1 ঘন্টা সময় দিতে আমার একটু ভালো লাগতো। তখন শুভ বলল, ঠিক আছে আমি চেষ্টা করব। এভাবেই শুভ আমার কাছ থেকে কথাটা তো বলে আমার স্বামীর ভাতটা নিয়ে দোকানের দিকে রওনা দিল। আমি যেন শুভর দিকে তাকিয়ে আছি। ছেলেটি হিন্দু ছেলে হলো, এত সুন্দর চেহারা, হ্যান্ডসাম স্মার্ট, যেন দেখে চোখের থেকে সরানো যাচ্ছে না, অনেক সুন্দর। এভাবেই ছেলেটিকে বিদায় দিয়ে আমি যেন বাড়ির মধ্যে এসে কোনো কিছু আর ভালো লাগছে না। এদিকে আমার বুড়ো শাশুড়ি পড়ে আছে, যেন বিছানায় সবসময় পড়ে থাকে, কখনো হাঁটাচলা ফেরা করতে পারে না। আর শ্বশুরটা তো অনেক আগেই মারা গিয়েছে, কারণ আমার বিয়ের আগে মারা গিয়েছে। এভাবে আমি বুড়ো শাশুড়িকে নিয়ে, যেন বুড়ো শাশুড়ি মাঝে মাঝে আমাকে বলে, বৌমা কে এসেছিল ওই বিছান থেকে, এরকম কথা বলে, কারণ সে উঠতে পারে না, কে আসলো কি না আসলো দেখতেও যেন পারে না। কারণ আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না বন্ধুরা। আমার স্বামীকে আমি বিয়ের পরে বারবার নিষেধ করেছিলাম, দেখো তুমি এভাবে প্রতিনিয়ত আমার সঙ্গে থেকো না, কারণ তোমার শরীরটা ভেঙে যাবে। কিন্তু ইদানিং আমার স্বামী যেন আমার কাছে আর এসে তেমন থাকতেই পারে না, আমার যেটুকু চাহিদা সেটুকু পূরণ করতে পারে না। তাই বন্ধুরা আমি বাধ্য হয়ে শুভকে একটু হাত করার চেষ্টা করছি, কারণ হিন্দুর ছেলেটা এত হ্যান্ডসাম স্মার্ট, আর আমার স্বামীর দোকানে যেহেতু থাকে, আমি যখন যেটা বলবো সেটাই আমার সঙ্গে করবে, কারণ সেও আমাকে অনেক পছন্দ করছে। আর শুভকে তো আমার একেবারে 100% পছন্দ। হিন্দুর ছেলে হলো, সেও তো মানুষ। তারপরে বন্ধুরা স্বামী এরকম শারীরিক সুখ না দিতে পারলে আমি একটা হ্যান্ডসাম একটা বউ, কারণ আমার যে ভালো লাগে না, আমার যেটুক চাহিদা সেটুক যদি আমার স্বামী পূরণ না করতে পারে বন্ধুরা, তাহলে আমি কি করব? বাধ্য হয়ে হঠাৎ একদিন এভাবেই যেতে থাকলো কয়েকটা দিন। আমি হঠাৎ ঠিক বিকেলবেলা শুভকে ফোন দিলাম, কারণ আমার যেন অস্থির লাগছে, কেমন ভালো লাগছে না। তখন আমি শুভকে ফোন দিলাম। তারপরে বন্ধুরা শুভ ফোনটা রিসিভ করলো আর বলল, কে? তখন আমি বললাম, শুভ তুমি কি আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো না? তখন শুভ বলল, না তো, আপনি কে ম্যাডাম? তখন আমি বললাম, শুভ আমি তোমার মহাজনের বউ, ওই যে তোমার কাছ থেকে নাম্বার নিয়েছিলাম, তুমি একদিন ভাত নিতে এসেছিলে, বুঝতে পারো নাই? তখন সে দোকানের মধ্যে থেকে এই যেন একটু আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ আমার স্বামীর কণ্ঠটাও মোবাইলে ভেসে আসছে। আমি তখন শুভকে বললাম, শুভ তুমি কিন্তু তোমার ভাইয়ের সামনে কথা বলো না, বুঝতে দিও না, কারণ আমি তোমাকে ফোন দিয়েছি, এখন 5টা বাজে, দেখো একটু কাজ টাজ কি আছে, অতিরিক্ত কি কাস্টমার আছে? তখন শুভ বলল, না ভাবি কাস্টমার নেই, আমি এখন অযথা বসে এই যে এমনিতেই ঝাড়ু ছাড়া এটা ওটা করছি আর আউটসাইডে ঘুরে বেড়াচ্ছি। তখন আমি বললাম, শুভ তুমি যদি আমার সঙ্গে একটু কথা বলতে চাও, তোমার ভাই যেন না জানে, তুমি একটু সাইডে চা খাওয়ার কথা বলে একটু সাইডের দোকানে যেয়ে আমার সঙ্গে কথা বলো। তখন সে মোবাইল যেন রানিংয়ে রাখলো আর আমার স্বামীকে যেন বলল, ভাই আমি একটু চাটা খেয়ে এসি। এভাবে যেন সে সাইডের দোকানে চা খাওয়ার কথা বলে আমার সঙ্গে গল্প করতে লাগলো মোবাইলে। তখন আমি শুভকে বললাম, শুভ এখন তো আর আশেপাশে কেউ নেই? তখন বললো, না ভাবি আমি দোকানের পিছন সাইডে আসি, আপনি বলুন কি বলবেন, এত ইমার্জেন্সি কি বলবেন যে ভাইয়ের সামনে বলা যাবে না? তখন আমি বললাম, শুভ আমাকে কি তোমার পছন্দ হয়? কারণ তুমি একবার এসেছিলে আর আসো নাই। তখন আমি বললাম, ভাবি একটু মনের কথা যদি খুলে বলে, আপনি যদি রাগ করেন বা মাইন্ড করেন, তাই বলতে পারছি না, ভয় ভয় লাগছে। তখন আমি বললাম, শুভ প্লিজ বলো না, আমি যে তোমার কথা শোনার জন্য একেবারে অপেক্ষায় আগ্রহে বসে আছি, কবে যে ফোন দেব, কবে কখন আসবে? তখন শুভ বলল, ভাবি সত্য কথা কি, আপনাকে দেখার পরে যেদিনকে আপনার বাড়িতে ভাত নিয়ে আসতে গিয়েছিলাম ভাইয়ের জন্য, সেদিন থেকেই আমার যেন রাতের ঘুমটা হারাম হয়ে গিয়েছে। কারণ আমি এই আজ প্রায় 20 বছর আপনার স্বামীর দোকানে কাজ করি, কিন্তু এইরকম আপনার মতো বউ বা মেয়ে
আমাকে কখনো এভাবে আদর যত্ন করি নাই, ভালো এরকম কথা বলে নাই। আর আপনার মতো ফেসটা আমার চোখে এ পর্যন্ত কখনো আসেই নাই। এত শহরে অনেক মেয়ে, ইয়াং ইয়াং মেয়ে ঘোরাফেরা করে, কিন্তু আপনার মতো মেয়ে আমি কখনো খুঁজে পাই না। খুবই নরম সরম আপনি, অনেক ভালো ভাবি। তখন আমি বললাম, ও শুভ, তোমার সব কিছুই আমার মনে ধরেছে। তুমি আমাকে রাতে জেগে জেগে স্বপ্ন দেখো, শরীরটা খারাপ হয় না তো? তখন শুভ বলল, মাঝে সাঝে হয়, এখন মাকেও বলতে পারি না। অনেক সময় দেখি রাত্রি শুয়ে থাকি, অটোমেটিক দেখি বিছানা খেতায় কি যেন হয়ে গেছে, তাই আমি মা ঘুম থেকে ওঠার আগে নিজেই কলের ওপরে গিয়ে এভাবে যেন চাদর খাতাগুলো খেঁচে দিয়ে চলে আসি। তারপরে বন্ধুরা, ও এই কথা, তুমি এত দূর আগিয়ে গিয়েছো আমাকে নিয়ে, এত ভালো ভালো স্বপ্ন দেখো, যেন তোমার বিছানা খেতাগুলোয় মাঝে মাঝে রাতে নষ্ট হয়। তাহলে তুমি আমার কাছে ফোন দিতে পারো না? তখন শুভ আমাকে বলল, ভাবি, তুমি তো মোবাইলটা আমার হাতের থেকে নিয়ে আমার নাম্বারটা নিয়ে রেখেছ, কিন্তু আমি তো তোমার নাম্বার নিই না, কিন্তু মনে মনে ভাবি যে ভাবি কী কারণে নাম্বারটা নিল, ও এই জন্য এইসব আলাপ করার জন্যই নাকি নাম্বার নিচ্ছেন। তখন আমি বললাম, হ্যাঁ, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, কারণ তোমাকে আমি যেদিনকে দেখছি সেই দিন থেকেই যেন অনেক মুগ্ধ হয়েছি। শুভ, তুমি কি আজকে এর জন্য একটু আসতে পারবে? তখন শুভ বলল, কেন ভাবি, আমি এখন এসে কি করব? তখন আমি বললাম, শোনো শুভ, তোমাকে আমি সব কিছু খুলে বলি, কারণ তুমি আমাকে নিয়ে যেসব চিন্তা ভাবনা করো, আমিও তোমাকে নিয়ে সেসব চিন্তা ভাবনাই করি। কারণ তোমাকে দেখার পর আমার যেন রাতের ঘুমটা একেবারে হারাম হয়ে গিয়েছে। তোমার যদি একটু ছোঁয়া পেতাম, স্পর্শ পেতাম, তাহলে আমার জীবনটা সার্থক হতো, জীবনটা ভরে যেত। তাই শুভ, তুমি যদি একটু আধা ঘন্টা ছুটি নিয়ে আমার কাছে আসতে, তাহলে আমার মনটা জুড়িয়ে যেত। তখন শুভ আমাকে বলল, আচ্ছা ভাবি, হঠাৎ তোমার কি হয়েছে? আমি তো তেমন কিছু বুঝতে পারছি না, আমাকে যদি একটু খুলে বলতে। আমি কি একটা কথা বলবো? তখন আমি বললাম, হ্যাঁ, তুমি অবশ্যই বলবে, কারণ তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখা ধরেছ, আমাকে ভালোবেসে ফেলেছ। তুমি যদি না বলো তাহলে কে বলবে? তোমার ভাই বলবে নাকি? তখন শুভ বলল, হ্যাঁ, এই কথাটা বলার জন্য আমি তোমাকে বলছি। ভাই কি আগের মতন তোমাকে সুখ দিতে পারে না? শারীরিক চাহিদাটা পূরণ করতে পারে না? তখন আমি বললাম, না, তোমার ভাইকে বারবার আমি বিয়ের পরে নিষেধ করছিলাম যে এভাবে আমার সঙ্গে প্রতিদিন থেকো না, কারণ তোমার শরীরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। যেন তোমার ভাই নাসরবান্দা কোনো কিছুতেই আমাকে ছাড়তো না। তাই আজ কয়েকটা মাস হয়ে গেল যেন আমাকে সুখ দিতে পারে না। আমার যেটা চাহিদাটা, যেন সেই চাহিদাটা পূরণ করতে পারে না। সে একটু রাতে গল্প করে যেন তাড়াহুড়া করে এভাবেই নেমে পড়ে, কারণ আমার ওই গল্পটা শুনে হয় না। তাই শুভ, বলে কি, তোমাকে যেহেতু সব কিছু খুলেই বললাম, তুমি যদি একটু ছুটি করে যেভাবেই হোক আমার স্বামীর কাছ থেকে উসিলাটা নিয়ে যদি আসতে পারতে, তাহলে তোমার একটু ভালো লাগতো। তুমি রাতে মাঝে সাঝে আমাকে নিয়ে এভাবে বিছান খাতা নষ্ট না করে আমার কাছে এসে সরাসরি যদি একটু গল্প করতে, আমারও ভালো লাগতো, তোমারও ভালো লাগতো। তাই বলি কি, তুমি ইমার্জেন্সি যেভাবেই হোক আমার স্বামীর কাছ থেকে যে কোনো কথা দিয়ে একভাবে বুঝিয়ে সুঝিয়ে একটু চলে আসো, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তখন শুভ যেন আমার কথাতে রাজি হয়ে গেল, বললো, ঠিক আছে ভাবি, আপনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু আমি দেখি কি বলে তোমার স্বামী। তারপরে বন্ধুরা, এভাবেই শুভ যেন ফোন রাখতেই আমি শুভকে বললাম, শুভ, তুমি শোনো, দোকান থেকে অবশ্যই কিন্তু একটা প্যাকেট হাতে করে আসবে, কারণ যদি কিছু হয়ে যায় তখন আমি। শুভ বলল, ভাবি, কিসের প্যাকেট এটা? আবার কিসের প্যাকেট? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন আমি বললাম, শুভ, এটা প্রোটাকশন প্যাকেট। যে কোনো মুদিখানার দোকানে বা ফার্মেসিতে দোকানে যে বললেই যে আমাকে একটা প্রোটাকশন প্যাকেট দেন, তাহলে দিয়ে দেবে। তখন শুভ হেসে ফেললো, বললো, ও ভাবি, বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি যেভাবেই হোক, যে কাদাতেই হোক, তুমি যখন আমার সঙ্গে এভাবে সময় দিবে, গল্প করবে, আমি অবশ্যই এখন আসতে বাধ্য। এই কথা বলে শুভ ফোনটা কেটে দিল। আর যেন সে 10-15 মিনিটের মধ্যে আমার বাসায় এসে বিকেলবেলা হাজির হলো। একটু সন্ধ্যা সন্ধ্যা ঘোর হয়ে আসছে, কিন্তু তারপরও আমার বাড়িতে কেউ থাকে না, মুরব্বী এক শাশুড়ি কোনো কিছুই যেন বুঝতে পারে না। এভাবেই আমি শুভকে নিয়ে আমার রুমের মধ্যে যেন সন্ধ্যার পরই ঢুকে গেলাম। তখন আমি শুভকে বললাম, কি বলে আসছো আমার স্বামীকে দোকান থেকে? তখন শুভ বলল, আমি বলছি, মা একটু অসুস্থ তো, তাই বাড়িতে যাচ্ছি, একটু দেরি হবে। তাই একটু দেরি হলেও সমস্যা নেই, যখন ফোন দেয় তখন বলবো না
যে মাকে নিয়ে একটু হাসপাতালে আসছি, তাই যতটুকু তোমার সময়ের প্রয়োজন বা যতটুকু চাহিদা সেভাবেই তুমি গল্পটা আমার সঙ্গে সেরে নাও। তখন আমি যেন শুভকে নিয়ে তাড়াহুড়া করে দরজাটা আটকে দিলাম, কারণ সে তো আমার দোকানের কর্মচারী। তাই বন্ধুরা, এভাবেই শুভ আমাকে গল্প শোনানোর আগে একটা কথা বলেছিল। বললো, ভাবি, ভাই তো মুসলমান আর আমি হিন্দু, হিন্দু আর মুসলমান কিন্তু অনেক পার্থক্য আছে। তাই ভাই হচ্ছে ফোটানো আর আমি হচ্ছে অফোটানো, বুঝতে পেরেছ? তাই আমার তাতে একটু সমস্যা হতে পারে, সমস্যাটা যাই মেনটেন করে নিও। তখন আমি বললাম, শুভ, আজকে যদি আরও কিছু হয়ে যায়, ফোটানো অফোটানো না, কারণ আমি একটা স্বাভাবিক এবং জগতে ভরা একটা মেয়ে, কারণ আমার শরীরটা তো তুমি দেখতেই পারছো, কোনো সমস্যা হবে না। তোমার অফোটানোটাতেই কী হয়েছে, আমার কোনো সমস্যা হবে না। তুমি সব কিছু আমাকে একটু সুখ শান্তি দিয়ে যদি গল্পটা শোনাও, তাহলে দেখবা পৃথিবীর কোনো কিছুতেই সমস্যা হবে না। তাই বন্ধুরা, এভাবেই অবশেষে শুভকে নিয়ে আমি সন্ধ্যার পর পরে আমার খাটের উপরে বসিয়ে একেবারে লাইটটা অফ করে দিয়ে তারপরে বন্ধুরা গল্পটি শুরু হলো। শুভ যেন নাছর বান্দা, আমার স্বামী তার চেয়ে যেন আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে বেশি গল্প করতে পারে। আমার যেটা চাহিদা তার চেয়ে যেন বেশি পূরণ করতে থাকলো। এভাবেই আমি আমার স্বামীর দোকান ফাঁকি দিয়ে দিয়ে আমি শুভকে যা শিখিয়েছিলাম, এভাবেই যেন হিন্দু ছেলেটার সঙ্গে আমি প্রেমে পড়ে গেলাম। আর এভাবেই শারীরিক সমস্যাটা আবার মেটাতে থাকলাম, কারণ আমার স্বামীকে বিয়ের পর বারবার আমি নিশ্চিত করেছিলাম, দেখো, এই কাজটা করো না, প্রতিদিন এভাবে করলে শরীরটা ভেঙে যাবে। কিন্তু আজ ভেঙে যাওয়ার কারণেই আমাকে এই ব্যবস্থাটাই নিতে হলো, কারণ আমি তো একটা যৌবন ভরা মেয়ে, আমার তো কোনো কিছু ভালো লাগে না, কারণ আমার একটা চাহিদা আছে। আমি ইয়াং একটা বউ, এবারের সব কিছুরই তো আমার দরকার আছে। তাই আমার স্বামীর দোকানের এই কর্মচারী হিন্দু ছেলেটাকে দিয়ে এভাবেই আমার যেন সব কিছু এভাবেই গল্পটা চালাতে লাগলাম। আর এভাবেই আমাদের সুখের সংসারটা যেন আরও নতুনভাবে উঠতে থাকলো। আমার যত দিন যায় ততই যেন ভালো লাগে, কারণ শুভ প্রতি সপ্তাহে একবার করে হলেও আসতো আর আমাকে যেন 1 সপ্তাহ একেবারে গল্পটা শুনিয়ে যেত। সে যখন গল্প শুরু করতো বন্ধুরা, একেবারে অফোটানোর ফোটানোর মধ্যে পার্থক্য আছে তো, তাই বন্ধুরা তারও ওটা যে আমার কত ভালো লাগে বন্ধুরা, তোমাকে বলে বোঝাতে পারছি না। এইভাবেই সুখে দুঃখে আমার স্বামীর ঘর সংসার আর হিন্দু ছেলেটার ভালোবাসা মায়া মহব্বতে পড়ে যেন সুখে দুঃখে এভাবেই আমার দিনটা কেটে গেল। বন্ধুরা, গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা, আগামীকাল আমি এর চেয়ে সুন্দর সুন্দর বিনোদনমূলক গল্প নিয়ে তোমাদের মাঝে অবশ্যই হাজির হব। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সুখে থেকো, ভালো থেকো, সপরিবারকে নিয়ে অবশ্যই সুখে থেকো, আর নিজের যত্ন নিও, পরিবারের যত্ন নিও, আর ছোট ছোট ছেলে মেয়েদের অবশ্যই স্কুলে পাঠিয়ে দিও, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।